একটু প্রবলেমে ফেসে গেছি, সেটা হচ্ছে তোমাদের কাট ফাইনাল পরীক্ষা প্রবাবলি চলে আসতেছে 15-20 তারিখের মধ্যে। কোনো শুনতে পাইছো জিনিসটা? জি ম্যাম, আজকে স্যার বলছিল, দিদার স্যার। আচ্ছা ম্যাম, এটা কি গতবারের মতোই হবে, মানে অনলাইনে হবে? অনলাইনে নিতেই তোমাদের টিচাররা বেশি আগ্রহী, কারণ আমরা ছবি তুলে লিখে এনে দেখছি যেটা হয় হাতের লেখা বোঝা যায় না, ছবি ঝাপসা থাকে। তো আমরা চেষ্টা করব যে কোয়েশ্চেন গুলা খুব শর্ট ফর্মে দেওয়ার জন্য, মানে খুব লেন্দি প্রশ্ন না দিয়ে যে 20-40টার মতো প্রশ্ন আনসার করতে হবে এরকম না দিয়ে ছোট ছোট 5টা ম্যাম 5টা গতবার 10টা প্রশ্নের আনসার করবা। হুম। গত গতবারের মতো বলতে কোশ্চেন গুলো ম্যাম, যেমন হয়েছিল গত পরীক্ষা তো ম্যাম শর্ট কোশ্চেনই ছিল, মানে ছোট ছোট কোশ্চেনই ছিল। ছোট ছোট কোয়েশ্চেন ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোয়েশ্চেনটা যদি তোমাদের অনেকেই তো টাইপ করে অভ্যস্ত না, দেখা গেছে একটু বেশি জি প্রশ্ন ম্যাম, ছিল, প্রায় টাইপটা একটু। কয়টার মতো ছিল, 40টার মতো ছিল। তো এইবার আমরা কোয়েশ্চেনের সংখ্যাটা একটু কমাই দিব, ঠিক আছে? ও আচ্ছা। জি ম্যাম। ওকে। বা দেখা যাক আরো কোনো সিম্পল ফর্মে পরীক্ষাটা নেওয়া যায় কিনা। এখন আমি যেটা মেইনলি বসছি তোমাদের জন্য, তোমাদের লেকচারারদেরকে আমি বলছি ওরা যেন আর না পড়ায় জাস্ট ডাইরেক্ট আইটেম নিবে, শুধুমাত্র আইটেম নিবে। সেই কারণে আমি তোমাদের 1 নাম্বার আইটেম আর ওরা বলছে 6 নাম্বার আইটেমটা পড়ায় দেওয়ার জন্য তোমাদেরকে। তাইলে আমি জি ম্যাম, আজকে এক আর বলছিল ছয় ম্যাম এক- টিউটোরিয়ালে। হ্যাঁ, 1 আর 6-এর দিকে আমি যাচ্ছি, ঠিক আছে? এক হচ্ছে ওকে ম্যাম। টোটাল বডি ওয়াটার উইথ ইটস ডিস্ট্রিবিউশন, বডি ফ্লুইড কম্পার্টমেন্টস এন্ড ভলিউম, মেজারমেন্ট অফ ফ্লুইড ভলিউম, ওয়াটার ইনটেক এন্ড আউটপুট, ওয়াটার টার্নওভার। আর 6 হচ্ছে রেগুলেশন অফ ফ্লুইড ভলিউম, ভলিউম ডিসঅর্ডার, ডায়াবেটিস, ওয়াটার ইনটক্সিকেশন, এগুলা। তো আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে বডি ফ্লুইড বলতে আমরা জানি যে বডি ওয়াটার টুগেদার উইথ ইটস ডিজলভ কনস্টিটুয়েন্টস, এটা ভাইবাতে ধরে, এজন্য আমি বলে যাচ্ছি একসাথে। তোমরা যদি পারো একটা কাগজ কলম নাও, পাশে রিটেন ভাইবা যদি লিখে রাখো তোমাদের জন্য ভালো হবে। কারণ কলেজ খোলার পরে তোমরা কতটুকু সময় পাবা আর আমরা কতটুকু কাভার করতে পারবো সেটা হচ্ছে আনসার্টেইন ব্যাপার। আবার দেখা যাবে জানুয়ারি থেকে নতুন একটা ব্যাচ চলে আসবে, নতুন ব্যাচ চলে আসলে তখন দেখা গেছে আবার অন্য একটা ঝামেলা, আবার যদি সাথে থাকে প্রফ, তাইলে তো আর তোমাদের দিকে হয়তো ফোকাস করার মানে সময়টা আরো কমে যাবে। তো আমরা জানি যে বডি ওয়াটার হচ্ছে ফিমেলে হচ্ছে 55%, কারণ ফিমেলদের বডিতে ফ্যাট বেশি থাকে এবং ফ্যাটের ওয়াটার রিটেনিং ক্যাপাসিটিটা কম। আর মেলের ক্ষেত্রে এটা হচ্ছে 60% বডি ওয়েট, এটা মনে রাখবা। কারণ ভাইবা বোর্ডে বা রিটেনে আসে যে 55 মানে ফিমেলের বডি ওয়েট ক্যালকুলেশন করো, অথবা দেখা গেল যে মেলের বডি ওয়েট ক্যালকুলেশন করো। তো বডি ফ্লুইড যে আমরা বললাম যে টুগেদার উইথ ইটস ওয়াটার, টুগেদার উইথ ইটস ডিজলভ কনস্টিটিউয়েন্টস, এই যে ডিজলভ কনস্টিটিউয়েন্টস এর মধ্যে কিছু অর্গানিক আছে যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আর ইনঅর্গানিক এর মধ্যে বেস্ট টাইপ অফ ইলেকট্রোলাইট লাইক সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ফসফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা থাকে। বডি ফ্লুইড কম্পার্টমেন্টের যদি ডিস্ট্রিবিউশনে আসো, তাহলে কম্পার্টমেন্টাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছি যেহেতু 2টা আইটেম এখানে, যার যেখানে যদি কমপ্লেইন থাকে বা বোঝার সমস্যা হয় আমাকে সাথে সাথে নক করবা। বডি ফ্লুইড কম্পার্টমেন্ট 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলের ভিতরে যেটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে সেলের বাইরে যেটাকে আমরা বলি এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড। এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের আবার 2টা ভাগ আছে, যেগুলা হচ্ছে ইন বিটুইন সেল যে ফ্লুইড গুলো থাকে, মানে ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় ইন্টারসেলুলার ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, একই কথা। আর আরেকটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যেটা থাকে সেটাকে আমরা বলি প্লাজমা। এইখানে দেখো একটা 70 কেজি অ্যাডাল্ট ম্যানের ফ্লুইড ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যেটার মধ্যে হচ্ছে 70 কেজি, তার 60% মানে হচ্ছে 6-7 42 লিটার হচ্ছে তার বডি ফ্লুইড। এর মধ্যে আমরা জানি যে 40% হচ্ছে ইন্ট্রাসেলুলার আর 20% হচ্ছে এক্সট্রাসেলুলার, তাহলে 40% যদি হয় 4-7 28 লিটার। 28 লিটার হচ্ছে আইসিএফ আর 14 লিটার হচ্ছে ইসিএফ। 14-এর মধ্যে দেখো আবার ভাগ আছে 2টা, ইন্ট্রাভাস্কুলার মানে যেটা ভেসেলের ভিতরে আর ভেসেলের বাইরে। ভেসেলের মধ্যে আছে প্লাজমা 3 লিটার আর এক্সট্রা ভাস্কুলার হচ্ছে 11 লিটার। এক্সট্রা ভাস্কুলারের মধ্যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেগুলো যে ইন বিটুইন সেল থাকে 10.5 লিটার, আর ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে 0.5 লিটার। এই যে ট্রান্সসেলুলার ফ্লুইড, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট আনসার কোয়েশ্চেন আর ভাইভা কোয়েশ্চেন।
এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে বিভিন্ন পটেনশিয়াল স্পেসে, লাইক সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইন্ট্রাওকুলার ফ্লুইড, হ্যাঁ, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, অ্যাসাইটিক, সরি, পেরিটোনিয়াল ফ্লুইড, তারপরে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে পটেনশিয়াল স্পেসে থাকে এগুলা, এবং এগুলো হচ্ছে মিউকোপলিস্যাকারাইড রিচ, স্লিপারি ইন নেচার, যার জন্য এটার কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সে কি করে, মুভমেন্টটা সে ফেসিলিটেট করে, আর হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো এগুলা হচ্ছে আমি আগেই বলছি যে ফিমেলের বডি ফ্যাট মানে বডি ওয়াটারটা একটু কম, কারণ তাদের ফ্যাট কন্টেন্ট বেশি। এই স্লাইডে এটাই দেওয়া আছে। আর ডিস্ট্রিবিউশন অফ বডি ওয়াটার, তোমরা মনে রাখো এটা যে ইনফান্টদের ক্ষেত্রে হচ্ছে 80%, অ্যাডাল্ট মেলে হচ্ছে 60%, অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 55%। এগুলা মনে রাখো। এল্ডারলি মেলে 50% আর এল্ডারলি ফিমেলে 45%। এই তিনটা বেশি জরুরি। চিলড্রেনে 80%, অ্যাডাল্ট মেলে 60%, ফিমেলে হচ্ছে 55%। ফাংশন অফ বডি ওয়াটার পড়ে নিও তোমরা। আর এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ বডি ফ্লুইড, এগুলো আমরা পড়ছি। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে কি, এই জিনিসটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে ওই যখন বডি ফ্লুইড ক্যালকুলেশন করতে দেয় তখন লাগে। যেমন যদি দেয় একটা 10 কেজির বাচ্চা, তার ইসিএফ আইসিএফ তুমি ইয়ে করো, তা আমরা জানি 10 কেজির বাচ্চা যদি হয় তাইলে আমরা বলছি যে 80% বডি ফ্লুইড, তাইলে তার বডি ফ্লুইড হচ্ছে 8 লিটার। তাইলে আমরা জানি এখানে বাচ্চাদের ক্ষেত্রে ইসিএফ ইকুয়াল টু আইসিএফ, তাইলে তার 4 লিটার ইসিএফ, 4 লিটার হচ্ছে আইসিএফ। ঠিক আছে, মনে থাকবে। আর যখন পিউবার্টি অনওয়ার্ড মানে 12-14 বছর থেকে তার ইসিএফ এর পরিমাণ কম থাকে, আইসিএফ এর পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু মনে রাখবা, এগুলা ফ্লুইড ক্যালকুলেশনের জন্য কাজে লাগে। এবং তোমাদের এবিসি বইতে অনেক ম্যাথ দেওয়া আছে, এগুলো এক্সারসাইজ করবা। আর এখনকার এডিশনে যদি না থাকে তাহলে যাদের কাছে আগের এডিশন আছে সেইখান থেকে দেখবা। এই যে ট্রান্সসেলুলার ফ্লুইড অলরেডি আমরা বলছি, এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা প্রশ্ন, যেটা কিভাবে সেপারেটেড থাকে। ইট ইজ সেপারেটেড ফ্রম প্লাজমা বাই অ্যান এডিশনাল এপিথেলিয়াল সেল লেয়ার অ্যালং উইথ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এটা একটা এপিথেলিয়াল সেল লেয়ার, একটা এডিশনাল এপিথেলিয়াল সেল লেয়ার, এবং সাথে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মাধ্যমে এটা প্লাজমা থেকে সেপারেটেড থাকে। এগুলা বলছি আমরা। এইটা একটা ইম্পর্টেন্ট রিটেন এবং প্রশ্ন, ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে মানে কনস্টিটিউশনাল ডিফারেন্স গুলা কি আছে। কনস্টিটিউশনাল ডিফারেন্স এর মধ্যে আমরা যদি দেখি, এই যে ইসিএফ মানে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আইসিএফ মানে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। একটা হচ্ছে আউটসাইড দ্য সেল, একটা হচ্ছে ইনসাইড দ্য সেল। প্রোটিন কন্টেন্ট বেশি থাকে হচ্ছে আইসিএফ এ। ইসিএফ এর মেজর ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, আইসিএফ এর হচ্ছে পটাশিয়াম। আর মেজর অ্যানায়ন হচ্ছে ইসিএফ এর ক্লোরাইড, আর আইসিএফ এর হচ্ছে ফসফেট। এবং এই যে ইলেকট্রোলাইটের যে মানে ব্যালেন্স গুলা, এই ব্যালেন্স গুলা তোমাদের একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকতে হবে। এগুলা পরীক্ষা আসে, তুমি যদি প্রশ্ন ঘাটো তাহলে দেখবা এটা পরপর গত মনে হয় 2-3টা প্রশ্ন ধরে একটা না আসতেছে। তাহলে ইসিএফ এবং আইসিএফ এর যে ডিফারেন্স, সেটার মধ্যে সোডিয়াম হচ্ছে 135 to 145 ইসিএফ এ, কিন্তু আইসিএফ এ হচ্ছে 10 থেকে 12। পটাশিয়াম ইসিএফ এ হচ্ছে খুবই কম, 3.5 to 5, কিন্তু আইসিএফ এ হচ্ছে 140 থেকে 150। ক্যালসিয়াম থাকে 2 থেকে 2.5, আর আইসিএফ এর থাকে অনেক কম, নেগলিজেবল, 0.001। ম্যাগনেসিয়াম থাকে ইসিএফ এ 3, আইসিএফ এ হচ্ছে 40। অ্যানায়ন দেখো, ক্লোরাইড থাকে নিয়ার অ্যাবাউট 95 to 105, আইসিএফ এ অনলি 3 to 8, বাইকার্বনেট 20 to 28, আর এদিকে হচ্ছে 10 to 12। ফসফেট হচ্ছে 2 থাকবে, আইসিএফ এটা দেখো 140, তাহলে আইসিএফ এর একটা মেজর অ্যানায়ন হচ্ছে ফসফেট। আবার প্রোটিন দেখো 16 থাকে ইসিএফ এ, আইসিএফ এ থাকে 40। এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, একেবারে যেটাকে বলে ঝাঁঝরা মুখস্থ করা, ঝাঁঝরা মুখস্থ রাখতে হবে। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি এটা খুবই ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবা প্রশ্ন, যে মেজারমেন্ট অফ বডি ফ্লুইড কম্পার্টমেন্ট। তুমি বডি ফ্লুইড কম্পার্টমেন্টকে কিভাবে তুমি মেজার করতে পারবে। এর মধ্যে দেখো জিনিসগুলো আছে, ভাইবাতে যে জিনিসগুলো ধরে সেটা হচ্ছে, আমরা কিন্তু এই যে আইসিএফ আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই দুইটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি মেজার করতে পারি না, এগুলাকে ইনডাইরেক্টলি মেজার করতে হয়। ইনডাইরেক্টলি মেজার কিভাবে করতে হয়, আমরা টোটাল বডি ওয়াটার এবং ইসিএফ মাপবো আগে। মাপার পরে টোটাল বডি ওয়াটার থেকে যদি ইসিএফ কে আমরা বাদ দিয়ে দিই, তাহলে রিমেইনিং যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে আইসিএফ। আবার ইসিএফ এবং প্লাজমা ভলিউম মেপে ইসিএফ থেকে যদি প্লাজমা ভলিউম বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই দুইটা কিন্তু আইসিএফ এবং আইএসএফ, এই দুইটা কিন্তু ইনডাইরেক্ট মেজার করা হয়। এটা হচ্ছে ভাইবার খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ,
তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে ইন্ডিকেটর আর আইসোটোপ ডায়ালেশন যে টেকনিক, সেই টেকনিকের মাধ্যমে আমরা বডি ফ্লুইড কম্পার্টমেন্ট গুলাকে মেজার করি, এবং এটা প্রিন্সিপাল ছিল সি ইকুয়াল টু এম বাই ভি। যেহেতু আমরা ভলিউম বাই করবো, সো ভিটাকে আমরা যদি নিয়ে আসি এ পাশে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এম বাই সি। ঠিক আছে, ভি দ্বারা বোঝাচ্ছে এই জিনিসগুলা কিন্তু লিখতে হবে পরীক্ষাতে, যখন প্রশ্নটা আসবে 5 মার্কস দিয়ে, ইকুয়েশনটা লিখে চলে গেলে হবে না, কোনটা দিয়ে কি ইন্ডিকেট করে সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে ভি ইন্ডিকেট করতেছে ভলিউম অফ দ্য কম্পার্টমেন্ট, আমি তো ভলিউমই বাইর করব প্রতিটা কম্পার্টমেন্টের, সো ভি দিয়ে ইন্ডিকেট করে ভলিউম অফ দ্য কম্পার্টমেন্ট। m equal to total amount of indicator injected into the compartment, আমি কি পরিমাণ ডাই বা ইন্ডিকেটর ইন্ট্রোডিউস করছি একটা কম্পার্টমেন্টে সেটা। আর সি দিয়ে বোঝা যায় কি কনসেন্ট্রেশন অফ দ্য ইন্ডিকেটর অফ দ্য কম্পার্টমেন্ট, মানে এটাকে ইনজেক্ট করার পরে, এটা সলিউবলাইজ হওয়ার পরে সেটার কনসেন্ট্রেশন কতটুকু হয়েছে ওই কম্পার্টমেন্টে, সেটা হচ্ছে সি দ্বারা ডিনোট করা হয়। ওই ভ্যালু গুলা বের করে যদি এটাতে বের করা বসানো যায়, তাহলে আমাদের বডি ফ্লুইডের কম্পার্টমেন্টের ভলিউম বের হয়ে আসে। তারপরে দেখো কিছু ক্রাইটেরিয়ার মধ্যে এটা হচ্ছে নন টক্সিক, ইনার্ট, নট মেটাবলাইজ, ইজি টু অ্যাডমিনিস্টার, হ্যাঁ, and retain there for expected period, can be measured precisely before introduction into the compartment, and urinary excretion not too fast and not slow। এই ক্রাইটেরিয়া গুলা থাকতে হবে তোমার যে ডাইটা ইউজ করবা সেটার জন্য। তারপরে এই ইন্ডিকেটর নাম একবারে ঝাঁঝরা ঝাঁঝরা মুখস্থ থাকবে, কারণ তোমার এমসিকিউ তে আসবে, এবং হচ্ছে কি এমসিকিউ তে আসবে, এবং তোমাদের এটা রিটেনেও লিখতে হয়। যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তার জন্য ততই সুন্দর। তাহলে ইন্ডিকেটরের মধ্যে দেখো ফর মেজারমেন্ট অফ টোটাল বডি ওয়াটার, এটা হচ্ছে কি ডিউটেরিয়াম, ট্রিটিয়াম অক্সাইড এন্ড অ্যান্টিপাইরিন। টোটাল বডি ওয়াটার মেজার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এন্ড অ্যান্টিপাইরিন। আর ইসিএফ এর জন্য আমরা ইউজ করি সুক্রোজ, ম্যাগনেটল এন্ড আইসোটোপ অফ সোডিয়াম এন্ড ক্লোরাইড। আর ফর মেজারমেন্ট অফ প্লাজমা উই ইউজ ইভান্স ব্লু রেডিও আয়োডিনেটেড সেরাম অ্যালবুমিন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে রিসা বলি। এটা আমাদের যে সামাদ স্যার আছেন কুমিল্লা মেডিকেল কলেজের এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা প্রফেসর, ওনার খুব প্রিয় একটা মানে প্রশ্ন, রিসা কি? রিসা হচ্ছে রেডিও আয়োডিনেটেড সেরাম অ্যালবুমিন, যেটার মাধ্যমে আমরা প্লাজমা ভলিউম মেজারমেন্ট করি। ঠিক আছে, এগুলো আমরা বলছি। ওয়াটার রেগুলেশন বা বডি ফ্লুইড রেগুলেশন, হ্যাঁ, আমরা সরাসরি চলে যাই এইভাবে না বলে। তারপরে দেখো ইনটেক আউটপুট চার্ট। ইনটেক আউটপুট চার্টের মধ্যে আমি বলছি যে তোমরা চাইলে অব্লিগেটরি মানে যেটা মাস্ট ইনটেক করতে হবে, আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে মানে প্যাসিভ যেটা সেটা আর কি। তো তোমরা এইভাবেও বলতে পারো অথবা ডাইরেক্টলি বলতে পারো, কিন্তু তোমাদের ইনটেক ইকুয়াল টু আউটপুট হইতে হবে অলওয়েজ। তুমি যদি 1600 বলো তাহলে 1600 হইতে হবে আউটপুট, যদি তুমি 2300 বলো আউটপুট তোমার 2300 হতে হবে, যদি 2600 বলো তাহলে হচ্ছে তোমার আউটপুটও 2600 হতে হবে, মানে ইনটেক ইকুয়াল টু আউটপুট থাকতে হবে। তাহলে এখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ওয়াটার আর বেভারেজ এখানে লিখছে 1650, ফুড ওয়াটার দিচ্ছে 600, আর মেটাবলিক ওয়াটার দিচ্ছে 350, টোটাল এখানে আছে 2600 ml। ঠিক আছে, আর আউটপুটের ক্ষেত্রে দেখো এজ এ ইউরিন এখানে দিচ্ছে 1500 ml, পারস্পিরেশন বাই স্কিন যেটাকে আমরা বলি সোয়েটিং, সেটা হচ্ছে 550 ml, ট্রান্সপিরেশন ভায়া এক্সপিরেশন যেটা ওই যে আমাদের মানে এক্সপিরেশনের সাথে বের হয়ে যায় সেটা হচ্ছে 400 ml, আর উইথ স্টুল 150 ml। এটা এগুলাকে তুমি যদি যোগ করো সেটাও হবে 2600 ml পার ডে। এগুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ হইতে হবে, এগুলা ভাগ করে পড়লে ভালো, আর না পড়লেও কোনো অসুবিধা নেই, তুমি ডাইরেক্ট বলতে পারো, কিন্তু তোমার হিসাব অলওয়েজ সমান থাকতে হবে। এখন আসো ইনসেন্সিবল ওয়াটার লস বলতে যদি জিজ্ঞেস করে ভাইবাতে যে তোমরা কি বুঝো, তাহলে বলবা স্কিন দিয়ে যেটা যায় সেটা হচ্ছে সোয়েটিং, আর হচ্ছে এক্সপিরেশনের সাথে যাচ্ছে সেগুলাকে আমরা বলি ইনসেন্সিবল ওয়াটার লস। তারপরে আসো যদি ভাইবাতে জিজ্ঞেস করে মেটাবলিক ওয়াটার বলতে তুমি কি বুঝো, আমরা দেখছি না যে রেসপিরেটরি চেইনে যে ওয়াটারটা তৈরি হয়, দেখছো না, মনে আছে না, রেসপিরেটরি চেইনে ফাইনালি ওয়াটার তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে কি এই যে অক্সিডেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট এট সেলুলার লেভেল রিলিজ ওয়াটার হুইচ ইজ নোন এজ মেটাবলিক ওয়াটার। ঠিক আছে, এবং এটার ভলিউম হচ্ছে বই টু বই ভেরি করে, এটা হচ্ছে 300 to 400 ml।
ওয়াটার টার্নওভার আমি আগেও বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, জি ম্যাম। শুনছি। আমি খুব রেপিডলি বলতেছি কারণ সময় অল্প আর দুইটা আইটেম হচ্ছে অনেক বড় বড়। So water turnover হচ্ছে কি percentage of ECF volume that is regulated, percentage of ECF volume that in individual losses and gain again daily. একজন পার্সন ইসিএফ এর যেই অংশটুকু বা যেই পরিমাণ প্রত্যেকদিন লস করবে আবার গেইন করবে সেটাকে আমরা বলি ওয়াটার টার্নওভার। ওয়াটার টার্নওভার যদি আমরা বলি ওয়াটার ইনটেক অর আউটপুট ডিভাইডেড বাই ইসিএফ ভলিউম ইনটু 100। তো আমরা বলছি যে ইনটেক এবং আউটপুট যদি অন এন এভারেজ 2600 হয় এবং ইসিএফ ভলিউম হচ্ছে 14,000 ml আর ইনটু 100, যেহেতু এটা পার্সেন্ট সেজন্য 100 দিয়ে আমরা করছি, তাহলে এটা দ্বারা 18% ইন কেস অফ অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে 40 to 45%। এবং এই কারণে কি হচ্ছে, দে বিকাম কুইকলি ডিহাইড্রেটেড ফলোইং এনি ওয়াটার লসিং এপিসোড লাইক ডায়রিয়া, ভমিটিং, এক্সেসিভ সোয়েটিং এটসেট্রা। এমনিতেই তো বেচারাদের বডি থেকে দেখা যাচ্ছে প্রতিদিন 40 থেকে 45% মানে পানি লস হয় আবার গেইন হয়, কিন্তু কোনো কারণে যদি এরও বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন তারা কি হয়, বাচ্চাগুলা কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায়। এবং ওয়াটার টার্নওভার ডিপেন্ড করে মেইনলি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট হ্যাবিট এন্ড স্টেট অফ মেটাবলিজমের উপরে। এখানে খুব ওয়াটার টার্নওভার তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাচ্চাদের ওয়াটার রিকোয়ারমেন্ট কেন হাই, অথবা বাচ্চারা কেন কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায়। একটা তুমি প্রথম যে পয়েন্টটা বলবা সেটা হচ্ছে ওয়াটার টার্নওভার বেশি। 2 নাম্বার তুমি বলতে পারো হাইয়ার বেজাল হিট প্রোডাকশন। তাদের মানে বডিতে হিট প্রোডাকশন খুব বেশি, যার জন্য তাদের ইভাপোরেটিভ ওয়াটার লস বেশি হয়। তারপরে তাদের বডি সারফেস এরিয়া বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ারটা কম। আমাদের যেমন দেখা যায় বডিতে কোনো কারণে ডিহাইড্রেশন হলো, যেমন আমরা রোজা মাসে কি করি, আমরা যে পানি খাই না সারাদিন, তা আমরা কিভাবে থাকি, আমাদের কিডনি ওয়াটার রিটেইন করতে পারে, তার কনসেন্ট্রেটিং পাওয়ার আছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাদের পুয়ার রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ারের জন্য তাদের ইউরিনারি লসটা বেশি হয়ে, যার জন্য তারা কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যায়। তাইলে এখানে যে 3টা পয়েন্ট আছে সেটার সাথে ওই আগের পয়েন্টটা লাগাবা যে ওদের ওয়াটার টার্নওভারটা বেশি। রেগুলেশন অফ বডি ফ্লুইড। রেগুলেশন অফ বডি ফ্লুইড আমরা তোমাদেরকে একটা ছবিতে বুঝাইছিলাম, ছবিটা একে তোমরা আমাকে দিছিলা। এই ছবিটা তোমরা আবার আঁকার একটা ব্যবস্থা করবা। এই যে এটা হচ্ছে থ্রাস্ট মেকানিজম ছিল। হ্যাঁ, যে প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যায় তখন অসমোরিসেপ্টর হাইপোথ্যালামাসে স্টিমুলেটেড হয়, তখন হাইপোথ্যালামাসের থ্রাস্ট সেন্টার স্টিমুলেটেড হয় এবং পেশেন্ট ওয়াটার ড্রিঙ্ক করে। আবার এইদিকে যখন প্লাজমা ভলিউম কমে যায়, কোনো কারণে হাইপোভলিউমিয়া হয়, ব্লাড প্রেশার কমে যায়, তখন জাক্সট্রাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হয়। রেনিন এসে কি করবে, এনজিওটেনসিন 2 সিক্রেশন বাড়াবে। এনজিওটেনসিন 2 আবার ইনডাইরেক্টলি হাইপোথ্যালামাস থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করবে। আলটিমেটলি পেশেন্ট কি করবে, বেশি বেশি ওয়াটার ড্রিঙ্ক করবে, ওয়াটার অ্যাবজর্পশন বেড়ে যাবে এবং প্লাজমা অসমোলারিটি কমবে। এটা হচ্ছে আমাদের থ্রাস্ট মেকানিজম। চাইলে তোমরা এবিসি বই থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এবিসি বইতে কি হচ্ছে, 2টা ফিগারই একসাথে আছে, তোমরা চাইলে ওখান থেকে পড়তে পারো। আর আমি তোমাদেরকে বলছিলাম যে এডিএইচ সিক্রেশনের স্টিমুলাই হচ্ছে কি কি, প্লাজমা হাইপার অসমোলারিটি, হাইপোভলিউমিয়া এবং ডিক্রিজ ব্লাড প্রেশার। এমসিকিউ তে আসতে পারে, একটু খেয়াল করে পড়বা। আর এই তোমাদের ফিজিওলজি ম্যাডামের একটা মানে খুব পছন্দের প্রশ্ন, যেমন আমাদেরকে যদি বলা হয় যে এডিএইচ কি করে, তুমি যদি বলো যে ওয়াটার রিটেইন করে, আমি খুশি, কিন্তু ম্যাডাম জানতে চায় কিভাবে করে, তুমি বলবা যে এডিএইচ প্রমোট ইনসারশন অফ একুয়াপোরিন ইনটু দ্য প্রিন্সিপাল সেল অফ কালেক্টিং ডাক্ট টু কজ মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন। একুয়াপোরিনের পরিমাণ বাড়ায় দেয়। হ্যাঁ, তারপরে দেখো এখানে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের একটা ছবি ছিল। এই ছবিটা তোমরা অনেকেই একে আমার কাছে পাঠাইছো, এই ছবিটাও আঁকতে পারো অথবা তোমরা এবিসি বই থেকে পড়ো, কোনো প্রবলেম নাই। এই এমসিকিউর জন্য এগুলা মনে রাখবা যে লিভার থেকে আসে এনজিওটেনসিনোজেন আর লাংস থেকে আসে হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ঠিক আছে, গেল। এএনপি, এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইডের কাজ কি?
এটা হচ্ছে এডিএইচ এর উল্টা কাজ করে, মানে এএনপি হচ্ছে হরমোন অফ হাইপারভলিউমিয়া, ঠিক আছে? আর বাকিগুলা হচ্ছে হাইপোভলিউমিয়াতে কাজ করে। ওই যে এডিএইচ, এনজিওটেনসিন দেখলা, তারপরে হচ্ছে অ্যালোস্টেরন, ওরা হচ্ছে হাইপোভলিউমিয়াতে কাজ করে। কিন্তু এএনপি শুধুমাত্র যখন ভলিউম বেড়ে যায় তখন কাজ করে। তখন সে কি করে? ইট প্রমোট দ্য লস অফ সোডিয়াম এন্ড ওয়াটার এট দ্য কিডনি ইন ইউরিন, ইনহিবিট রেনিন রিলিজ, inhibit the secretion of ADH and aldosterone by inducing blood vessel to dilate and water to be excreted in the urine. ANP reduce both blood volume and blood pressure. Aldosterone এর কাজ কি ছিল? কার মনে আছে? অ্যালডোস্টেরন এর কাজ কি ছিল? And water reabsorption from distal convoluted tubule and collecting tubule. ওয়াটার রিঅ্যাবজর্পশন, এই যে দেখো আজকে 1 মাস ধরে পড়াচ্ছি, 1 মাস ধরে একটা কথা বলতেছি, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে অ্যালডোস্টেরন। হ্যাঁ বলো, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে অ্যালডোস্টেরন। potassium and in ECF. শোনো, যেটা বলতে বলি না সেটাই বলবা। আর তোমরা কেন আমি জানি না, এই জিনিসটা তো ঠিক খাতায় লিখে বা বই খুলে পড়ার ব্যাপার না। আমি তোমাদেরকে যখন পড়াচ্ছি আমি বারবার বলতেছি যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, মাথায় রাখো। তুমি মাথায় ঢুকানোর তাইলে কোনো চেষ্টাই করো নাই। অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে টু রিঅ্যাবজর্ব সোডিয়াম আয়ন ইনটু দ্য ব্লাড। রিঅ্যাবজর্পশন করে সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন করে। আমরা যে ওভাবেও তোমাদেরকে আমি ওইদিন বুঝাইলাম মনে রাখার জন্য, যখন পেশেন্টের ডিহাইড্রেশন হয়, বাচ্চাদের ডিহাইড্রেশন হয়, আমাদের ডায়রিয়া হয়, আমরা স্যালাইন খাই। স্যালাইনে কি পানি থাকে? স্যালাইনে কি থাকে? হ্যাঁ সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম থাকে। তো সোডিয়াম, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, আর সোডিয়ামের একটা ইনডাইরেক্ট ফাংশন হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। তো তোমরা যেটা হচ্ছে পরের ফাংশন সেটা বলো আগে, আর যেটা মেইন ফাংশন সেটার কোনো খবর নেই। অ্যালডোস্টেরন, আমি তোমাদেরকে বলছি যে সারা জীবন এটা মাথায় রাখবা যে অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, আর ওয়াটার, ক্লোরিন এগুলা হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন। এটা আমরা জানি যে সোডিয়াম এবং ক্লোরাইড এরা হচ্ছে ফ্রেন্ডলি থাকে, পানি ফ্রেন্ডলি থাকে। তো সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয় এগুলাও রিঅ্যাবজর্পশন হবে। আর আমরা বলছিলাম যে সোডিয়ামের সাথে পটাশিয়াম এবং হাইড্রোজেন এই দুইটা হচ্ছে এনিমি। সো সোডিয়াম যদি বেড়ে যায় পটাশিয়াম এবং হাইড্রোজেন কমে যাবে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ফাংশন। এটা সবসময় মনে রাখবা যে এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে? আমাদের আরেকটা শর্ট নোট দেখলাম তোমাদের এখানে আছে ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার ইনটক্সিকেশন কখন হবে আমি কিন্তু শর্টলি পড়াচ্ছি, তোমরা দেখো। ওয়াটার ইনটক্সিকেশন তখনই হবে যখন ওয়াটার ইনটেক হবে মোর দেন ওয়াটার আউটপুট, মানে আমার বডিতে ওয়াটার জমা হবে, ওয়াটার আউটপুট কম হবে, বেশি বেশি পানি জমা হবে, তখন আমার ওয়াটার ইনটক্সিকেশন হবে। যদি বেশি বেশি পানি জমা হয়, হ্যাঁ, তখন আমার যে বডিতে যে সোডিয়াম ছিল, তোমরা যেটা পড়ে আসছো যে ইসিএফ এ হচ্ছে 140 থেকে 145 আছে, সেই পানিটা কি হবে, সেই সোডিয়ামটা কি হবে, ডাইলিউট হয়ে যাবে না? ধরো তুমি এক গ্লাস পানিতে 1 চা চামচ তুমি লবণ দিছো, সেটাই তুমি যদি 1 চা চামচ লবণ তুমি যদি 1 জগ পানিতে দাও তাহলে কি হবে? একই একই কনসেন্ট্রেশন হবে? কনসেন্ট্রেশন কি একই হবে? না, সেটা ডাইলুট হয়ে যাবে, যেটাকে আমরা বলি হাইপোনেট্রেমিয়া হবে। এই হাইপোনেট্রেমিয়া হলে কি হবে? অসমোলারিটি কমে যাবে, হাইপোঅসমোলারিটি। অসমোলারিটি যখন কমে যাবে, যখন ইসিএফ এ অসমোলারিটি কমে গেছে, তখন পানি কি হবে? আইসিএফ এ মুভ করবে। আমরা জানি যে যেদিকে কম্পার্টমেন্টে অসমোটিক প্রেসার বেশি থাকে আইসিএফ সেদিকে মুভ, সরি পানি সেদিকে মুভ করে। তো আইসিএফ এ আমার বেশি আছে ইসিএফ এর তুলনায়, সো পানি সব কি করবে? আইসিএফ এ ঢুকে যাবে। আইসিএফ এ ঢুকলে তখন কি হবে? সেলুলার ওভারহাইড্রেশন হবে। ওভারহাইড্রেশন হবে, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন, এবং এটা কমন হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টদের, যাদের ওয়াটার এক্সক্রিয়েশন ক্যাপাসিটি একেবারেই কমে যায়। আর আরেকটা হচ্ছে কাদের হতে পারে? তুমি যদি বাইরে থেকে র্যাপিড আইভি ইনফিউশন করো হাইপোটনিক ফ্লুইড অথবা ফ্লুইড উইদাউট সোডিয়ামে, তুমি বাইরে থেকে দেখা গেল একেবারে রানিং ইন্ট্রাভেনাস ফ্লুইড ঢুকাচ্ছ, দরকার ছিল 500 ml, তুমি ঢুকাই দিছো 2 লিটার, তাইলে সেই সব ক্ষেত্রে কি হবে? পেশেন্টদের
অনেক বেশি যদি ঢোকাও তাহলে সেসব ক্ষেত্রে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। এটা একটা টপিক ছিল তোমাদের। 15-20 তারিখ হইলে সময় কিন্তু বেশি নাই, তোমরা একটু ইয়ে করে পড়বা। দাও আরেকটা কি কি টপিকস আছে আমি দেখি। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম আমাদের কার্ড কি 3 হবে নাকি 4 হবে? কার্ড 3ও হবে 4ও হবে। 3 হবে বোধহয় তার আগে, তারপরে হবে 4। তবে এই মাসের মধ্যে দুইটা হবে, একটা যদি হয় 15 তারিখের দিকে, আরেকটা ধরো 20-25 তারিখের দিকে হবে। ওই যে দেখা গেছে যে ফার্স্ট ইয়ার আসবে জানুয়ারিতে, আবার ডিসেম্বরের লাস্ট উইকে নাকি তোমাদের সিনিয়রদের প্রফ হতে পারে। তো হলে একটা প্রফ শুরু হইলে তো ধরো মিনিমাম 1 থেকে 1.5 মাস এঙ্গেজ থাকতে হয়। রিটেন থাকে, তারপরে হচ্ছে ভাইবা থাকে, প্র্যাকটিক্যাল থাকে, তারপরে হচ্ছে সেটা তো আর শুধু আমাদের কলেজে না, সব জায়গায়ই হয়। যার কারণে দেখা গেছে যে জানুয়ারি মাসে অনেক ইয়ে থাকবে। তারপরে আবার দেখা গেল তোমাদের তো মার্চের মধ্যে শেষ করে দিতে হবে, মার্চের মধ্যে শেষ করে হচ্ছে তোমাদের সেন্টার আপের বিষয় আছে। আর এখন তোমরা শুধু থিওরি জানতে পারতেছো, তোমরা কোনো বোন ভিসেরা কোনো প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড না। হ্যাঁ, যার কারণে স্যার বলতেছেন যে থিওরি গুলা যদি আমরা আগে শেষ করে দিই তাহলে প্র্যাকটিক্যাল বা তোমরা বোন ভিসেরা দেখার জন্য অনেক সময় পাবা। অ্যানাটমির সিলেবাস তো ধরো অনেক ভাস্ট, ভিসেরা আছে, বোনস আছে, এমব্রায়োলজি আছে, হিস্টোলজি আছে, ঠিক না? হিস্টোলজি তো দেখতে হয়, এই কারণে একটু ইয়ে করা। ভলিউম ডিসঅর্ডার, স্যার নাকি তোমাদেরকে ভলিউম ডিসঅর্ডার পড়াইছেন? হুম। এখনো জি পড়াইতেছে ম্যাম। ম্যাম। হ্যাঁ, ভলিউম ডিসঅর্ডার বলতে শোনো, সেটা হচ্ছে তোমরা বুঝো ভলিউম ডিসঅর্ডার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ভলিউম কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। কমে গেলে বলি আমরা হাইপোভলিউমিয়া, আর বেড়ে গেলে বলি হাইপারভলিউমিয়া। আর আরেকটা নামে এগুলাকে ডাকা হয় হাইপোভলিউমিয়া, যেটা সেটাকে বলা হয় ভলিউম কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে তো কমে যাওয়া বা সংকুচিত হওয়া, ভলিউম কন্ট্রাকশন। আর যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি ভলিউম এক্সপানশন। ঠিক আছে? এই হাইপোভলিউমিয়া হাইপারভলিউমিয়া দুইটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক। আবার হাইপারভলিউমিয়াকেও ভাগ করা হয়েছে 3 ভাবে, আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক। এটা পড়ানো হয় নাই তোমাদেরকে নাকি? তাইলে কালকের ক্লাসে এটা আমরা একটু পড়বো, পড়ে ইয়ে করবো আর কি। কালকের ক্লাসে তাইলে এটা আমরা একটু পড়বো, পড়ে আমরা এই আইটেম গুলো একটু শেষ করে দিব। আর স্যারকে আমি বলবো তোমাদেরকে একটু ইলেকট্রোলাইটটা রিভিশন দিয়ে দেওয়ার জন্য। তোমরা তাইলে প্রথম ক্লাসে দাও 1 আর 6 নাম্বার আইটেমের পরীক্ষা দাও, আর নেক্সট ক্লাসে আবার তোমাদের টিচাররা তোমাদেরকে জানাই দিবে যে কোনটার পরীক্ষা দিবে। এখন তো টাইম পাস শেষ, আমার সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস আছে আজকে, আর তাইলে আমি ভলিউম ডিসঅর্ডার না ধরি, কালকে ইনশাআল্লাহ।